রেডি। নমস্কার হুম। বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদের দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমরা বৃষ্টি ছুঁয়ে এসে অনুষ্ঠানে হাজির হয়ে গেছি। আমি শ্রমিক, আর আমার সঙ্গে আছে রাজেশ। আমি রাজেশ, একটু রাজেশ। হাই বল। হ্যাঁ, আর নমস্কার, হাই, গুড ইভিনিং। আপাতত কোনো ভিউয়ার নেই, কিন্তু যে ভিউয়াররা আমাদের দেখতে পাবেন তাদের সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু আজকে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেব, কিন্তু ঠিক এখনই যে দেবো তা নয়। ব্রডকাস্টটা হয়ে গেলে তারপর সবার উত্তর আমরা দিচ্ছি। বরং আপাতত সেটাই আমরা আজকে ভালো। আড্ডাতে বসেছি। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো এই প্যান্ডামিক মোমেন্টটাকে কাটাবার জন্য কবিতার থেকে ভালো মাধ্যম আমাদের কাছে, যারা কবিতায় নিয়ে বাঁচি, তাদের কাছে আর কিছু নেই। তো তার জন্যই অ্যাবসলিউটলি। আজকে আমরা আড্ডা দিতে শুরু করলে তখন সত্যি বলতে কি কমেন্টের দিকে নজর থাকবে না। তাই আরো একবার সরি, আমরা আপনাদের রিপ্লাই দেব। যদি আপনাদের কিছু বলার থাকে, যদি কিছু জানবার থাকে, জিজ্ঞাসা করার থাকে, প্লিজ ডোন্ট ডু হেজিটেট, আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখুন। আমরা কিন্তু মানে ফলো অ্যাবসলিউটলি। করছি ওটা। তো একদম, বল, একদম। কেমন কাটছে দিনক্ষণ? আর কি, এই তো এরম ভাবে কেটে যাচ্ছে। প্যান্ডেমিকে তো জানো, 4 মাস আজকে বোধহয়, অলমোস্ট 4 মাস আমরা ঘরেই বসে রয়েছি। কেউ বাইরে যাচ্ছি না। কেন বাইরে যাওয়া উচিতও নয়। তো খুব দরকার না হলে, শুধু এসেনশিয়াল জিনিসগুলো ছাড়া তো কেউই আমরা বাইরে যাচ্ছি না। হ্যাঁ, সেটা তো তো ঠিকই। আচ্ছা রাজেশ, একটা জিনিস এইভাবে। তুই একটু হ্যাঁ। দেখ। সেটা হলো, হুম। তোর ওখান থেকে ইনভিটেশন পাঠানো যাচ্ছে কিনা অন্য ভিউয়ারদের। ইনভিটেশন না, আমি আসলে অ্যাকচুয়ালি আই এম ভেরি নিউ টু দিস অ্যাপ। আই নেভার ইউজ দিস Yeah, অ্যাপ we all বিফোর। are new to this website, but না, ওখানে এখানে না সেরকম কিছু আমি দেখ, চ্যাট বলে আছে, উই ক্যান চ্যাট উইথ সামবডি, okay, fine. প্রাইভেট চ্যাট অর লাইভ কমেন্টস, বাট দ্যাটস নো শেয়ারিং, মানে এটা শেয়ার করার কোনো অপশন পাচ্ছি না আমি। তো আমরা হুম হুম। সেক্ষেত্রে আচ্ছা সরাসরি চলো আড্ডায় আমরা। চলে যাই। আমরা আড্ডায় ঢুকে পড়ি। ফ্রিজ করে গেল কি কোনো কারণে? আই এম সো সরি। আমি শোনা যাচ্ছে? আমি অডিবল? Yeah, you are audible. আমার আই এম মনে সো হয় সরি। অ্যাকচুয়ালি না, হাত লেগে কেটে গেছে। লাইফটা কি ওটা কন্টিনিউ আছে নাকি নতুন করে করতে এক হবে? মিনিট দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমার মনে হয় আমরা চলে এসেছি। চলে এসছি আমরা। তো হুম। আমরা স্ক্রিনটার উপর কোনো নাড়াঘাটা করছি না, স্ক্রিনটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বুঝতেই পারছেন আমরা কেউ টেক সার্ভি নই, সুতরাং একটু অসুবিধা হচ্ছে। তবে এইভাবে লাইভে আসার একটা সুবিধা হলো এই, যে আমরা মানে পূর্ণভাবে দুজন দুজনকে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি। নইলে কারুর হ্যাঁ। গলা কেটে যেত, কারুর মাথা কেটে যেত, কবন্ধ অবস্থায় লোকজন ভয় পেয়ে যেত যে ভুতুরে লাইভ হচ্ছে। তো রাজেশ তো এই সময়ের একজন কবিতা প্রেমী মানুষ, কবিতা পড়তে খুব হ্যাঁ। ভালোবাসে। রাজেশ, তোর প্রিয় কবি কে? অ্যাকচুয়ালি কি বলতো, ভালোবাসি কবিতা বরাবরই ছিল। কারণ এই হুম। প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে আছি বলে তখন ভাবলাম কি করি। একটু আমার এক বন্ধু, সৈরিত বলে আমার এক বন্ধু, সে আমাকে বলে যে কেন তুই চেষ্টা পড়ছিস না কেন তাহলে, যখন কবিতা এত আছে। তো কিছুদিন হলো শুরু করেছি এই পাগলামোটা। আমি জানি না কতটা ভালো বলতে পারি বা কিছু, তাই জন্য আমি, এটা তো আমাদের ঘরোয়া একটা, বলো তো ভুল ত্রুটি হলো আমি একদম। জানি আমাদের যারা ভিউয়ার বা বন্ধুরা যারা থাকবে তাহলে কিছু মোটামুটি মনে এখানে করবে না। আমাদের যারা ভিউয়ার বা বন্ধু আছে তারা সবাই আমাদের ঘরের লোকজনই। তাদের নিয়ে আমাদের খুব অ্যাবসলিউটলি। বেশি যে কিন্তু কিন্তু করার একটা আড়ষ্ট ভাব হ্যাঁ, দেখানোর খুব কোনো বেশি ব্যাপার নেই। না, ফর্মাল হওয়ার কোনো আমার মনে হয় দরকার পড়ে না। আমরা কেউ ফর্মালিটি ধারে দিয়েও যাচ্ছি না। যেটা জিজ্ঞেস করলাম, তোর প্রিয় কবি কে? প্রিয় কবি তো আমার অনেক কবি আছেন, তার মধ্যে জয় গোস্বামী। তুমি জানো, তোমাকে বলেওছি আগে যে জয় গোস্বামীর কবিতা কিন্তু আমার খুব ভালো কমন লাগে পড়তে। ক্রাশ। হ্যাঁ, ওইটা তোমারও, হ্যাঁ অ্যাবসলিউটলি, ওটা তোমারও, তোমারও ভালো লাগে আমি শুনেছি। তো আমারও জয় হ্যাঁ, গোস্বামী বেসিক্যালি কিন্তু জয় গোস্বামী ভীষণ আর পছন্দের। মল্লিকা সেনগুপ্ত আমি বলি আমার কাছে দ্রোণাচার্য। ওদের কবিতা পড়ে আমি কবিতা লিখতে শিখেছি বোধহয়। একদম, আমি খুব একটা যে কবিতা এক্সপ্লোর করি তা নয়, কিন্তু তার মধ্যে যে কয়েকজন আছে, জয় গোস্বামী বা এদিকে আছে অনেক, শ্রীজাত,
আজকে ওনার দীপাঙ্গনা কিছু বলছে কবিতা। আজকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের নেক্সট লাইভে এইভাবেই করব। তো এই অ্যাপটা বেশ ঠিক আছে, ভালো আমরা কিন্তু। আপাতত একটা জয় গোস্বামীর কবিতা দিয়েই শুরু করি আজকের অনুষ্ঠান। হ্যাঁ, শুরু কর। একদম একদম। তাহলে আমি একটা জয় গোস্বামীর কবিতা পড়ে শোনাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি অত ভালো মানে বাচিক শিল্পী নই, বাট স্টিল আমি চেষ্টা করছি। এবং সব থেকে মেঘ বড় বলতে জিনিস, আপত্তি তুই নেই না শুরু করার পড়তে। আগে দাঁড়া, হুম তুই শুরু হুম করার আগে আমি সবাইকে একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি। আমরা কবিতা যারা ভালোবাসি, আমরা কবিতা পাঠ করি, আমরা কিন্তু এখানে কেউই বাচিক শিল্পী নই। তো অ্যাবসলিউটলি। বাচিক শিল্পী হিসেবে আহ, আমাদেরকে কনসিডার করবেন না। রাদার যারা আমার পরিচয় জানেন তাদেরকে বাদ দিয়ে বলছি যে যদি শুনতে ভালো লাগে সেটা আপনারা জানান, যদি শুনতে খারাপ লাগে সেটাও জানাবেন। সেটাও আমরা হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আমরা নিজেদেরকে রেকটিফাই পজিটিভলি করে নেব নিতে পারবো। জিনিসটা। একদম একদম। তো সরাসরি চলে যাই কবিতায়, বল। হ্যাঁ, তাহলে ওটাই আমি মেঘ বলতে আপত্তি নেই, জয় গোস্বামীর লেখা একটা কবিতা, আমি সেইটা হুম পড়ে হুম, শোনাচ্ছি। আমার খুব প্রিয় কবিতা। আমারও মানে অনেকগুলো পছন্দের কবির কবিতার মধ্যে এটা একটা। হুম। মেঘ বলতে আপত্তি নেই। মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতা কার ক্যারাম খেলা যায়, সেজন্যই জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝোল। ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘটির দিক ভুল। এইখানে না, ওখানে, হ্যাঁ এটা না ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘটির বাক্সটা। ঘটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও হাপিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়। থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর। এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। একদম, মানে এটা আমাদের এটা কি বলবো, সেই মাখো মাখো প্রেমের সময়কার যে একটা, হ্যাঁ সেই জন্য আমার ভালো লাগে। এবং আবহ, আর বৃষ্টিটা তার যেহেতু সঙ্গে একটা কমন ফ্যাক্টর। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, বৃষ্টি ছুঁয়ে এসে আমাদের তো তখন একটু মেঘের কথা বলতেই হয়। এবং শুধু মেঘের একদম। কথাই বা কেন, আহ, বৃষ্টি, আর বৃষ্টি তো বৃষ্টি অনেক থেকে কিছুই যে ডিফাইন করে বলো। বৃষ্টি, হ্যাঁ, রোম্যান্স। আমি জানি না, আমার যেমন বৃষ্টি মানে আমার একটা রোম্যান্স, একটা অদ্ভুত অনুভূতি হয় বৃষ্টি হলেই। বৃষ্টি আমার পছন্দের সিজন, বাই দ্য ওয়ে। না যখন প্রেমেই এলাম, তবে প্রেম থেকে এবার একটু বিরহে চলে যাই সরাসরি, হ্যাঁ 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 সেটা হ্যাঁ বরং হ্যাঁ হ্যাঁ বেশি ভালো হয়। আহ হ্যাঁ। আমরা যেহেতু জয় গোস্বামীর কবিতা পড়ছি প্রথম দিকে, হুম তো আমার অত্যন্ত পছন্দের একটা কবিতা, জয় গোস্বামীর হুম। প্রাক্তন। হ্যাঁ পড়ো। ওই ও জন্যই আচ্ছা, বললাম বিরহ। প্রাক্তন ভীষণ। হ্যাঁ একদম একদম, ওটাও ওটাও মানে ওয়ান অফ দ্য লাইক পছন্দের আরেকটা কবিতা। শোনা। ঠিক সময় অফিস যায়, ঠিক মতো খায় সকালবেলা,
টিফিন বাক্স সঙ্গে নেয় কি, না ক্যান্টিনে টিফিন সারে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুগ্গার মা কটায় আসে? আমায় ভোরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন ক্যাটকেটে সেই নীল রংটা। নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকান ঘরের বাপাস দিয়ে। শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি ফেরে নাকি সোজা আড্ডাতে যায়? পাশের বন্ধু ছাই পাশেরও। বন্ধুরা সব আসে এখন, টেবিল ঢাকা মেঝের ওপর, সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে। কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন? ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা, বৌদি, মা, ভাই বোন, তিন কোণে তো কেউ ছিল না। এক্কেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রি রেখে দরজা খোলে, ঝক্কি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমায় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? মানে কবিতাটা হ্যাঁ, এতটাই আমাদেরকে গ্রাস করে নেয়, এবং সবার হ্যাঁ, জীবনে একদম। এক্স ফ্যাক্টরটা তো খুব বেশি করে আছে। তো না, আর প্রাক্তন তো থাকবেই, আমার মনে হয় প্রত্যেকের জীবনে প্রাক্তন থাকে, মানে শিলাজিতের গানটার মতো, এক্স ইকুয়াল টু প্রেম ধরে নিয়ে চলবো। সিরিয়াসলি একদম একদম সেটাই। মানে এই কবিতাটা যে পড়লে না, পড়তে পড়তে হঠাৎ করে কোথাও একটা মানে খুব টানে আর কি এই কবিতাটা। আর যেরকম আমরা এটা জানি, মনে হয় বিরহ আমাদের মানে নোয়িংলি আননোয়িংলি বিরহ আমাদের অলওয়েজ কিন্তু একটা প্লেজার দেয়, তুমি যাই বলো। ভীষণ ভাবে দেয়। আজকে তো আমি বেছে নিয়েছি কয়েকজন কবিকে, আমার কয়েকজন প্রিয় কবিকে। সব হুম। কবির কবিতা তো আমি পড়তে পারবো না, আহ, সময়টাও আমাদের লিমিটেড। কিন্তু হ্যাঁ, সেটাও তার ঠিক। মধ্যে দিয়ে যেটা হয়েছে যে এই কবিতাটা বা পার্টিকুলারলি এই আবহটা আজকে ভীষণভাবে টানছিল। না, মারাত্মক আমরা মন ভাবে। খারাপ নিয়ে বসে থাকবো না, আমরা পরের না, কবিতায় যাব। বৃষ্টি, এখন বৃষ্টি চলছে, বৃষ্টি নিয়ে আরো একটা কবিতা হোক নাকি? হোক, বল। আমি তাহলে আমার পছন্দের কবি আবার আগেইন জয় গোস্বামী, ওনার আর একটা কবিতা আছে সেটা পড়ছি। ওটা হলো একটি বৃষ্টি সন্ধ্যা, কবিতার নাম। আচ্ছা। চোখ চলে গিয়েছিল অন্যের প্রেমিকা তার পায়ে, যখন অসাবধানে সামান্যই উঠে গেছে শাড়ি। বাইরে নেমেছে বৃষ্টি, লণ্ঠন নামানো আছে টেবিলের নিচে, অন্ধকারে মাঝে মাঝে ভেসে উঠেছে লুকোনো পায়ের ফর্সা আভা। অন্যায় চোখের নয়, না তাকিয়ে তার কোনো উপায় ছিল না, সত্যিই ছিল না। কেন? হু হু করে বৃষ্টি ছাট ঢুকে আসে ঘরে, সত্যি ছিল না। কেন? কাঁটা তারে ঝাঁপায় ফুল গাছ, সত্যিই ছিল না। কেন? অনধিকারীর সামনে থেকে সমস্ত লুকিয়ে নেয় নকশা কাটা লেসের ঝালর। এখন থেমেছে বৃষ্টি, এ ঘর থেকে উঠে গেছে সেও, শুধু ফিরে আসছে হাওয়া, শুধু এক অক্ষমের চোখের মতন মাঝে মাঝে কেঁপে উঠেছে টেবিলের তলার লণ্ঠন। একটা ছোট্ট কবিতা এটা,
কিন্তু আমার মনে হয় এই কবিতা, যারা কবিতা পড়তে ভালোবাসে তাদের মনে হয় এটা ভালো লাগবে কবিতাটা। হ্যাঁ, মানে জয় গোস্বামীর কবিতা যখন হচ্ছেই, হ্যাঁ আর কোথাও গিয়ে আমাদের চ্যানেলটার নাম হচ্ছে বং স্পেকট্রাম, আমাদের পেজটার নাম বং স্পেকট্রাম। হ্যাঁ একদম তো স্পেকট্রাম রাখার একটাই কারণ, রামধনুর সঙ্গে মিলিয়ে স্পেকট্রাম শব্দটা। একদম। এবারে হ্যাঁ তুমি, হ্যাঁ বলো বলো। এবার যে কবিতাটা আমি পড়বো, মূলত আমি জানি না যে কতজন এই কবিতাটা পড়েন, কিন্তু এই কবিতাটা হুম, আমার সঙ্গে পড়তে গেলে আমার বরাবরই সেই রামধনু চিহ্নটাই চোখের সামনে ভেসে ওঠে। যে ফ্ল্যাগটা নিয়ে আমরা প্রাইড ওয়াক করি, সেই ফ্ল্যাগটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। অনেক রকম হ্যাঁ অনেক না বলা কথা বলে দেয়। বৃষ্টির ভোরে এক মেয়েলি কিশোরের স্বপ্ন, সকাল থেকেই আজ মাথাটা কেমন যেন করছে আমার। কি বলবো, স্বপ্নে আমার এক মাথা চুল তখনও ভিজে। এই অবস্থায় ঘুম থেকে মুখ তুলে হাঁ করে একটু বাতাস নিতেই দেখলাম পগা, ডোবা, বিল, এমনকি সরকারদের ইঁদো পুকুরটা অব্দি এই বৃষ্টিতে এক হয়ে গেছে। আর তার উপর দিয়ে জলকন্যারা সব ছুটে ছুটে এ পুকুর ও পুকুর যাতায়াত করছে বৃষ্টির মধ্যেই। তারা এমনিতে বড় একটা বার হয় না, কিন্তু আজ দুর্যোগ বলে বেরিয়ে এসেছে। অন্য কেউ তাদের দেখতে পায় না, কিন্তু আমি তাদের চিনি। একজনকে মায়াদির মতো দেখতে, একজনকে লতিকা পিসির মতো, একজনকে ছায়া কাকিমার মতো দেখতে, একজনকে মীরা দিদিমণির মতো। গায়ে বিশেষ জামা কাপড় নেই, দুর্যোগ বলে কথা। এই অবস্থায় তাদের এমন দেখাচ্ছে, কি লজ্জা, কি লজ্জা। এই সকালবেলা কি সাংঘাতিক জিনিস, সত্যি বলছি। আমি একটু দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে ফের ঘুমের মধ্যে ডুব মেরে পালিয়েছি। এই দেখো, স্বপ্নে আমার চুল এখনো ভেজা। বাহ কি চমৎকার! জয় গোস্বামী আমি নিজেও জানতাম না উনি যে মানে এই এলজিবিটি কিউ কমিউনিটি, এটা তো এলজিবিটি কিউ কমিউনিটিকেই একটা রিপ্রেজেন্ট করে লেখা, মানে একজন মানে প্রান্তিক পুরুষের কবিতাটার নাম দেখলেই কথা বুঝতে পারছি, বলছে। বৃষ্টির ভোরে এক মেয়েলি কিশোরের স্বপ্ন। অ্যাবসলিউটলি। তো উনি যে এই লিখে, আমি জানতামই না, এটা এটা পড়লে খুব ভীষণ ভালো হলো। তো আমরা এটাও জানতে পারলাম যে উনি ওই দিকটাও এক্সপ্লোর করেছিলেন ওনার লেখার মাধ্যমে। অবভিয়াসলি। আচ্ছা, তো সেখান থেকে আহ এবার আমরা বরং অন্য কোনো কবির কবিতায় যাই। আমরা একদম 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 একদম। অন্য আহ, কবিতায় যাওয়ার আগে আবার সেই একই প্রশ্ন, এই সময় হ্যাঁ কাদের কবিতা তুই পড়িস? এই সময় দেখো মানে অনেস্টলি পড়ার মধ্যে যেমন আছে কয়েকজন, তার মধ্যে সুজাতদা, মানে সুজাতর কবিতাও পড়ি। আচ্ছা, আহ, তো ওনারও কিছু সুজাতা কবিতা আছে দত্ত যেগুলো মানে খুব পড়তে জনপ্রিয় একজন কবি, এবং আহ, এই আমার খুব মুহূর্তে, হ্যাঁ পছন্দের আমার একজন মনে কবি। আমারও তাই। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের ইউথ যারা, স্পেশালি আমরা যারা আছে, আমার মনে হয় সবাই পড়ে, যারা কবিতা টবিতা একটু পড়ে টরে, আমার সুজাতা একটু পড়ে, মানে সুজাতার কবিতা আমার মনে হয় পড়ে। তো আমিও পড়ি একটা ছোট্ট কবিতা। তুমি যদি বলো তো আমি সুজাতার হ্যাঁ, হ্যাঁ, বল। পড়তে পারি। একটা ছোট কবিতা, সেটা হচ্ছে আমার ভেজা, কবিতার নাম। হুম। ছাই রঙা দিন তাকাচ্ছি না ওর দিকে, জ্বর হলে কে ডাকবে শুনি বদ্যিকে। হিজুক গেছে, চাই না আমার সঙ্গ দোষ, এমন দিনে ভরসা কেবল শঙ্খ ঘোষ। ঝিরঝিরে মন, মাঠের ধারে রিক্সা নেই, বর্ষাতীরা জানে ঠিকানা ঠিক জানে, বর্ষাতীরা তার ঠিকানা ঠিক জানে। তাও চিঠি চুপ, ঝাপসা জলে ডাক টিকিট, চোখ তো বোঝে টাটকার উপর চাকতি কি। একলা ভেজা কাক বসেছে কার্নিশে, মেঘও তেমন, মানছে কি সে তার নিষেধ। সেটাক সাহস, আমিও নিজের ভয় গোছাই, আরেকজনও সঙ্গে থাকেন
জয় গোসাই। আমার ভেজা শব্দে জলে মিশ দিতে, দুই কবিকে সঙ্গে নিয়ে বৃষ্টিতে। তো এখানেও কিন্তু এটাও বৃষ্টি, মানে বললাম না বৃষ্টি আমার প্রচন্ড মানে খুবই পছন্দের একটা, তো বৃষ্টির কবিতাগুলোই মনে হচ্ছে বারবার করে পড়ি, ভালো লাগে মূলত শ্রীদত্তদার এই কবিতাটা দিয়েই আমার পরের যার কবিতা আমি পড়বো আমি ঠিক করে নিলাম। হুম হুম, কোনটা বলো, জয় কোনটা গোসাইয়ের বলবে? কবিতা আমরা আজকে শুনিয়ে দিয়েছি। হ্যাঁ সুতরাং কবিতাতে কিছু মানুষ আছে যাদেরকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করি বলতে পারি, এবং একদম। তাদের মধ্যেই একজন হচ্ছেন শঙ্কর ঘোষ। তো হ্যাঁ শঙ্কর জানো ঘোষের তো মানে কবিতাতেই আমাদের, হ্যাঁ মানে আমাদের বাংলায় যদি দু বাংলাই ধরি বা যদি আমাদের এই এই বাংলাও ধরি আমরা, হুম, আমাদের অনেক কবি আছেন জানো, কিন্তু তাও আমি কাউকে অফেন্ড করছি না, সবাই কিন্তু মানে একজন আছেন ওনাকেই সবসময় বলে, কিন্তু না অনেক ভালো ভালো কবি আছে, যেরকম শঙ্খ ঘোষ আছেন তুমি এক্ষুনি বললে। বললাম তো মানে কিছু আর কিছু মানুষ থাকেন যাদেরকে যাদের হাতে সরস্বতী নিজে এসে মানে ধরা দিয়ে যায়। আর একদম। শঙ্করবাবুর লেখা মানে সেই সরস্বতীর আশীর্বাদ। যে কোনটা কবিতাটা শোনাবে তুমি পড়বো, আজকে আমাদের? হ্যাঁ, কোন কবিতাটা পড়বে, কোন কবিতাটা পড়বে শঙ্খবাবুর, কোনটা শোনাবে? এই শঙ্খ কবিতাটা ঘোষের। মানে পড়তে গেলে হুম। আমার রীতিমতো বুক ধড়ফড় করে, কারণ আমার মনে হয় আমি ঠিক করে পড়ে উঠতে পারি না, আমি কবিতাটার সঙ্গে জাস্টিস করতে পারি না। কিন্তু তাও মানে একটা হয় না, কিছু কিছু জিনিস পড়বার লোভ সামলানো যায় না। না না, কবিতাটার একদম নাম হচ্ছে পড়ো তুমি, গঙ্গা যমুনা। নির্দ্বিধায় পড়ো। আর সবই মৃত্যুর কবিতা, কেবল এইতে জীবনের। আর সবই আমার কবিতা, কেবল এইতে তোমার। আর সবই থামা, থেমে যাওয়া, চোয়ালে চোয়াল জাগা, উচ্চাসার ঝুল লাগা, নেমে যাওয়া ভাঙা বর্ষার প্লাবন শেষে ম্যানহোল থেকে তোলা আমন্ত্রণ, ভয় আর ধ্বস্ত দেহ ফেলে রেখে ছুটে যাওয়া টায়ার টায়ার, ব্রিজ, ধস। আর সবই শহরের কবিতা, কেবল এইতে প্রান্তরের। আর সবই মৃত্যুর কবিতা, কেবল এইটে জীবনের। আর সবই আমার কবিতা, কেবল এইটে তোমার। এতে উপচে পড়া পূর্ণ টান, সমুদ্রের কি কি যেন বাকি ছিল, ব্যথা দেওয়া হলো। কাকে অকারণে একদিন হাঁটু জল ভেঙে চলে যাওয়া বসন্তের উড়ো চুল, হাসাহাসি করে লোকে নিচু হয়ে বুকে নেওয়া সমস্ত পাথর ধুলো, হাজার হাজার পাতা, উড়ে যাওয়া আসন্ন ঈশান। আর সবই গঙ্গার কবিতা, কেবল এইতে যমুনার। আহা, মূলত কি চমৎকার লিখেছিলেন উনি। আর তুমি বললেও কত সুন্দর, এই ভয় পাচ্ছিলে, কি সুন্দর বললে, আসল পড়লে। কথা, কিছু কিছু কবিতা থাকে যেগুলো গ্রাস করে আমাদেরকে, যেগুলো আমাদের মানে একদম। ভীষণভাবে আচ্ছন্ন করে রাখে। সেরকমই আরো কয়েকটা কবিতার মধ্যে শোনাবো। আর আজকে আমি ঠিক করেই রেখেছি আমার যারা প্রিয় কবি হ্যাঁ তাদেরই একদম একদম মানে, কয়েকজনের কবিতা পড়বো। আমি নিজের কবিতা আমার পড়তে একদম ভাল লাগে না, সুতরাং আমি পড়বো না। আর তুমি যখন আমার ঠিক করে মানে যাদের কবিতা অন্যতম পড়বে আমরা আশা, অন্যতম এটা প্রিয় আমরা খুব। কবি হুম হুম। সুধীর দত্ত, সুধীর হ্যাঁ দা। পড়ো। হ্যাঁ। সুধীর দার এই কবিতাটা নাম হচ্ছে আদিকাব্য। ওকে আচ্ছা, বেশ। শব্দদের যৌন স্নান হলো, এভাবেই জ্বলে ওঠে এক অঙ্গুষ্ঠ আলো। আমাদের কবিতা যাপন কবি দেবতার কাছে বয়ে নিয়ে যায় রূপ, ভাষা, মুদ্রা। এই রাত্রি ঋতুমতী হোক, এবং দণ্ডের মুখে রেখে যাক গোপন আগুন। আর সে ঝলক শ্রোণী ছুঁয়ে ঝলকে ঝলকে রুশে ওঠে, যেন বা পুরুষযোগ্য ধাতু পাত্র, এবং অর্পণে শব্দের গঠন ভাঙে গুহা জল, তোমার নিষেক। তুই সুধীর দার কবিতা আগে পড়েছিস?
না, সত্যি বলতে আমি আমার পড়ে হয়ে ওঠা হয়নি। তো আমি নিশ্চয়ই পড়বো। তুমি মানে যদি আমাকে সুধীরদার কবিতা পড়লে মনে হয় যেন মন্ত্র উচ্চারণ করছি, এবং তার সাথে সাথে ইমেজারি গুলো এত সুস্পষ্ট ভাবে চোখের সামনে ফুটে ওঠে যে হুম হুম দেখতে পাই মানে যেন। এক একটা করে লাইন পড়ছো আর তোমার সেটা ইমাজিন করতে পারছো তুমি চোখের সামনে, এরকম একদম একটা ব্যাপার। সেই জিনিসটা না দেখতে পেলে, মানে আমার মনে হয় আহ, সব কবির ক্ষেত্রেই যারা আমরা কবিতা হুম লিখি তাদের হুম সবার ক্ষেত্রে কোথাও কি কবিতাটা যখন লিখি কি বলতে চাইছি সেটা যদি সুস্পষ্টভাবে পাঠক চোখের সামনে দেখতে পায়, বা হুম পাঠক তার কল্পনার জগৎ থেকে জগৎ আরেকটা থেকে ঢুকে ছবিতে যেতে পারে। ছবিটা যদি ফুটে ওঠে, হুম কবিতাটা সেখানে হুম সার্থক হয়ে ওঠে। সেখানেই, হ্যাঁ এটাই হচ্ছে কথা। এবং তুমি সুধীর দত্ত আমি, হ্যাঁ বল হ্যাঁ বল। তুমি তুমি আরেকটা আরো 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 কিছু শোনাও, আরো দু একটা কবিতা শোনাও তাহলে। সুবিধা তো দু একটা শোনালে না, এবার। এবার আমি বরং উত্তমদার একটা কবিতা শোনাবো, কবি উত্তম দত্ত। হ্যাঁ হুম এদেশে মাথুর নেই। হ্যাঁ, এটা ভীষণ সুন্দর একটা কবিতা, আমি পড়েছি। এটা তখন তোকে শোনাচ্ছিলাম আমি, হ্যাঁ একদিন, মানে হ্যাঁ শোনাচ্ছিলে মনে আছে, হ্যাঁ। আমার সমস্ত রোমকূপ যখন কুৎসিত আগুনে পুড়ে যাচ্ছিল, তুমি তখন নীরর বাগানে বসে নিরুদ্বেগ বেহালা বাজিয়েছিলে। এদেশে মাথুর নেই। সেই কবে মরে গেছে মিথিলার রাজসভা কবি, শ্রাবণের সমস্ত আকাশ ভরে আছে যমুনার টিলে। দীর্ঘস্বরও এখন আর দুই মাত্রা নয়, বিরহ সংক্ষিপ্ত হলে অভিসার দীর্ঘতম হবে। আবেগের আদিক্ষেতা মরে গিয়ে প্রতিটি অক্ষর হবে মাপা। মরা নক্ষত্রের দেশে একদিন উড়ে যাবে আমাদের মফস্বলী শ্মশানের ঝিঝি। তুমিও তখন বাতাসে ভাসিয়ে দেবে ফাল্গুনের রঙিন লেফাফা। আমাদের বিবাহ নেই, কেবল বন্ধন আছে কিছু, পায়ে পায়ে জড়িয়েছে কুয়াশা ও শীত। সমস্ত আকাশ জুড়ে মায়া রূপকথা আর দুটি উন্মাদের মুখ। ইদানিং তবু ভাবি, অকস্মাৎ মারা গেলে দু একটি কবিতা ছাড়া আর কেউ মন খারাপ করে বসে থাকবে না সারাদিন। পশ্চিমের জানলা ভেঙে ঢুকে পড়বে কালো মেঘ, বীর্য পোড়া নদী, প্রেমিকার ভাষার অসুখ। আসলে যেহেতু সময় ভীষণ খুব কম, সুন্দর। নইলে হুম উত্তমদা আর সুধীরদার আহ কবিতা নিয়ে না এক একটা এপিসোড করে দেওয়া যায়। হ্যাঁ এবং অনেক মানে এত ভ্যারাইটির লেখা, পড়তে গেলে মন ওখানে পুরো আচ্ছন্ন হয়ে থাকে, মনে হয় যে আরেকটু পড়ি আরেকটু পড়ি। আহ, হ্যাঁ, যেমন তুমি তো এক্ষুনি একটা এটা পড়লে পড়লে শেষ এক্ষুনি হতে একটা যাচ্ছে না। আরো একটু উস্কে দিল মনকে, মনে হচ্ছে যদি আরো দুটো এরকম পড়তে ওনার লেখা। তবে না, এরপর আমি চলে যাব তোর কাছে সরাসরি। আর হ্যাঁ তোর কোনো পছন্দের কবির কবিতা শোনা। হ্যাঁ, আমি এবার পড়বো। এবার আমি আমার পছন্দের কবির মানে আছে একজন, তার আমি মোটামুটি দুটো তিনটে পড়বো, যদি তুমি পারমিশন দাও, কবিতা। ঠিক দুটো আছে, তিনটে? কিন্তু আচ্ছা, ঠিক আছে বল। একদম একদম কিন্তু আমি কবির নামটা রিভিল করব না, আমি একটু পড়ে নেবো একটা একটা করে, তারপর আমি কবির নামটা রিভিল করবো। কবির ঠিক নাম আছে, রিভিল করবি না কেন? করবো না, আমি এখন চাইছি না করতে, আগে পড়বো, আচ্ছা ঠিক আছে। কবিতাগুলো পাঠ করি, করে তারপর বলবো। ঠিক আছে, প্রথম যেটা করছি সেটা হচ্ছে নদীর কাছে ওরা কজন। আচ্ছা ঠিক আছে পড়। হুম, নদীর কাছে ওরা কজন, ওরা কজন পাথর ছুঁয়ে জলের তোড়ে কথার তোড়ে, ওরা কজন আপনি এসে জানান জানান দিল ভালোবেসে, ভালোবাসে। ভালোবাসার সেসব কথা গোপন রাখা যায় না বলেই তারা এখন সে কথাদের কথার ফাঁকে পাথর খাঁজে চুপি চুপি রেখে আসে। কথাগুলো বড্ড গোপন, ভীষণ রকম আড়াল ঘেঁষা। আড়াল থেকে ষড়যন্ত্র, জল হয়েছে ঝড় হয়েছে, ঝড় ঝরিয়ে কলকলিয়ে জানান দিচ্ছে উপস্থিতি। মিষ্টি করে ডাক পাঠালে পাঠিয়ে দিত প্রেমের চিঠি। ওরা কজন, ওরা কজন নদীটাকেই ভালোবাসার সেতু করে হেঁটে গেল, পেরিয়ে গেল সময় ধীরে অন্য একটা
ভালোবাসা কুড়িয়ে নিতে। বুঝলাম। আমি আশা করবো আসলে ভিউয়ার্স যদি থাকে ওরা বুঝতেই পারবে না না ঠিক কবিতাটা। আছে, আমি বুঝলাম, তবে এই কবিটা আমার খুব একটা পছন্দের কবি নয়। মানে মূলত এই না লেখাগুলো না খুব কাছে কাছে দুর্বল দুর্বল লেখা আমার মনে হয় সেই কবির একদমই ক্ষেত্রে। নয়, যথেষ্ট ভালো ছন্দ মিলিয়ে সুন্দর মিষ্টি কবিতা। আচ্ছা নে, ঠিক আছে, এবার ওনারই আমি আর একটা পড়বো, সেটা হচ্ছে রূপকথা বলে। না, রূপকথা বল বলে বল। একটা আছে, সেটা কতগুলো পরপর পরপর করে ওই করে করা আছে, আমি পড়ছি। রূপকথা এক। নষ্ট হয়েছে যে চাঁদ, তাকে তুমি দিও না অজুহাত, সেও জানে আপোষের মানে। দুই। জানলা ভেঙে জ্যোৎস্নারা সব ঠিক ঠিক করে, কিছুটা বিছানাতে আর বাকিটা আধারে। তিন। অভিকর্ষণ আর প্রলম্বিত লয়ে যে সুর একাকী ভাসে, তারা জানে রূপকথা কতটা বাস্তব। চার। যে শরীরে ফাগুন আসে না, সে শরীরে শরৎ, বর্ষা, শীত সবকিছু রুদ্ধ সঙ্গীত। পাঁচ। আমার রূপকথা জানে নিজে, কতটা শব্দে ছিল, কতটা ঘামে ছিল ভিজে। ছয়। সৌদামিনী, মুখ রেখেছি তোমার মুখে, সুখ খুঁজবার ছলে, নষ্ট চাঁদ চাঁদ নষ্ট নষ্ট আমায় বলে। বলে। তো এটা এটা আমার একটা ভীষণ পছন্দের, মানে এই যে লেখাগুলো অ্যালগরি টাইপের, কিন্তু আমার খুব পছন্দের একটা আর কি রূপকথা। এটার না একটা গল্প আছে জানিস তো। হ্যাঁ, শোনাও শোনাও। আশা আশা করি যারা আর কি দেখছেন এই মুহূর্তে হ্যাঁ, বুঝতেই আমি তার পারছেন আগে ও বলে আমারই দিতে কবিতা চাই, পড়ে যাচ্ছে বসে এইগুলো, বসে, হ্যাঁ এইগুলো হচ্ছে আর আমাকে কবিতারই লেখা এম্বারাসমেন্টটা কবিতা। দিচ্ছে। একদম, মানে এটা প্ল্যান করেছিলাম আমি, যে আমি তোমারই কবিতা পড়বো, কারণ আমি জানি তুমি এই ব্যাপারে ভীষণ মানে তুমি বলে না কেন, কি দরকার, অনেক কবি আছে আমি ছাড়া, কিন্তু তাও আমার মনে হয়েছে আমি তোমাকে না বলে এই কবিতা আমি একদম দুটো তিনটা আর একটা আছে সেটা আমি পরে পড়বো। তুমি এই গল্পটা আচ্ছা, বলে দাও আগে, এই মূলত রূপকথার। আহ, আসানসোলে সবাই জানে আমি আসানসোলে মাঝে মধ্যে মেলা পারপাসে যাই, তারপর ওখানে একটা বেশ ভালো সংযোগ আমার তৈরি হয়ে গেছে হুম ওখানে। ওরা অনুষ্ঠানে মাঝে মধ্যে আমাকে আমন্ত্রণ করে, হুম তো গেছি। প্রথম বছর এই বইটা আর কি ওরা কিনেছিল ওদের মধ্যে কেউ। হ্যাঁ, পরের বছর যখন আবার গেছি ওখানে মানে দেখছি বেশ ওটা কি ওখানে তোমার আসানসোলে বই মেলা বা কিছুতে বেরিয়েছিল নাকি ওই ওরা হ্যাঁ লিটল এমনি ম্যাগাজিন মেলা ওখানে হয় একটা, ওই হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্যই পারপাসে বললাম। যাই। হুম এবং তারপর আর কি ওখানে আরো ধর নানান রকম কালচারাল অনুষ্ঠান হচ্ছে, তো ওরা আমাকে হুম এখন আমন্ত্রণ করে মাঝে মধ্যেই। হুম প্রায় ঘর হুম বাড়ির মতোই একটা সম্পর্ক হয়ে গেছে ওদের সঙ্গে। হুম হুম আর হুম ওই যেখানে কমফর্ট জোন না থাকে সেখানে তো গিয়ে বসে অবভিয়াসলি, না হয় না। মানে কাজ করে মজা হয় না, একটা অদ্ভুত হ্যাঁ, ফর্মালিটি চলে আসে আর কি আর আমরা তখন। সাহিত্যিকরা মানে সবসময় একটু মানে আন্তরিকতা খুঁজি, মানে যে কোনো মানুষ হ্যাঁ সাহিত্যিক বলে বলবো হ্যাঁ, না, যে কোনো, হ্যাঁ এই তারা কমফর্ট আন্তরিকতা জোনটা ইজ খোঁজে। ভেরি ইম্পর্টেন্ট, মানে কাজ হ্যাঁ, তো করার ক্ষেত্রে। এবার প্রথমবার ওরা ওদের মধ্যে একজন আর কি কলেজ স্টুডেন্ট ছিল, বইটা নিয়ে গেছে। হুম হুম পরের বার সে বেশ আরো হুম কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে এসছে, তা তখন আচ্ছা। নদীর কাছে ওরা কজন বইটাই আউট অফ স্টক। আমার যে হ্যাঁ ছোট বইটা আছে হ্যাঁ পকেট ফুল অফ জয়, হুম, প্রায় ওরা বাঞ্চ ধরে কিনে নিয়ে গেছে। আমি বললাম যে তোমরা এরকম ভাবে নিচ্ছ কেন? বললো যে মানে পছন্দ হয়েছে ওদের না, শুধু পছন্দ হলে তো ঠিক আছে, বুঝতাম যে কবিতা পড়ে পছন্দ হ্যাঁ, হয়েছে। বললে দাদা তোমার আচ্ছা। ইচ্ছে ছোট ছোট লাইন গুলো এগুলো দিয়ে আমরা প্রেম করি। হ্যাঁ, ওটাই বললাম, এই যে রূপকথা, এই যে এক এক দুই তিন তিন করে যে আছে, এইগুলো তো সেই মানে কি বলে শব্দটা, উম, তো এই না এটা লাইনগুলো হাইকু এমনিও নয়, এটা হাইকু নয়, তুই হাইকুর কথা বলতে চাইছিস কিন্তু এটা হাইকু নয়। না হাইকু যদিও এটা বলছি ছোট না। অনুকবিতাই, অনুকবিতার হ্যাঁ, একটা না কিন্তু এই মানে কি লাইনগুলো বলবো। মানে পার্ট করে করে যেটা বলছিল ওই কলেজ স্টুডেন্টসরা, মানে পুরো কলেজ পড়ুয়ারা যেটা বলছিল, সেরকম করা যায় কিন্তু। ইনফ্যাক্ট আমিও হয়তো এখান থেকে এরকম, এই যে জ্যোৎস্নারা স্বপ্নে ঠিক ঠিক করে, এই যে এরকম দুই এরকম কিছু আছে না, আমার রূপকথারা জানে, এগুলো তুলে তুলে ব্যবহার করাই যায়। আজকাল তো জানোই হোয়াটসঅ্যাপে লোকেরা স্ট্যাটাস দেয় বা ফেসবুকে লেখে বা কিছু,
এরকম মানে করে ওটা দাও। শুনে আমার বেশ মজা লেগেছিল যে ওরা বই বই নিচ্ছে প্রেম করবার জন্য, যদি বলতো যে হ্যাঁ তাহলে পড়বার জন্য নিচ্ছি শুনলে হ্যাঁ একটু বেশি খুশি হতাম, কিন্তু এত অনেস্ট কনফেশন যে ওরতেও অখুশি হতে পারিনি। না, হ্যাঁ অবভিয়াসলি মানে তোমাকে কোথাও একটা মাধ্যম হিসেবে ওরা ব্যবহার করছে, এক্স্যাক্টলি। প্রেমিক প্রেমিকারা দুজনে তোমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে। আর চলো, যেটা আমার তো ভালো এবার আমি লেগেছে আর যে দেখ, একটা, আচ্ছা বল হ্যাঁ বলো। বল। মানে যেটা আমার আচ্ছা, ভালো লাগছিল মূলত যে হ্যাঁ, দেখ ওরা কলেজ গোয়িং স্টুডেন্ট, মানে হুম, আহ, সদ্য কলেজে উঠেছে কেউ, কেউ হুম, কলেজের সেকেন্ড ইয়ার এরকম ছিল। আর ওদের থেকে আমি হুম, অনেকটা বড়, 10-12 বছরের মতো বড় এক একজন হুম, থেকে হব ওই সময়। হুম, হুম। হ্যাঁ ওরকম তো হবই, 10 বছরের বড় তো হবই। তো সেইখানে সেটা দাঁড়িয়ে, বয়সটা তুমি ছেড়ে দাও, তুমি এমনি না বলো। না না, এবার যে কোথাও গিয়ে আমার মেন্টালিটি বা আমার হুম, শব্দগুলো ওদেরকে হুম। প্রভাবিত করতে পারছে, মানে হ্যাঁ, তার এইটা। একটাই কারণ জানো তো, এই যে বললে মনের কখনো বয়স হয় না শ্রমিক দা। হ্যাঁ তুমি যে মনটা নিয়ে লিখেছো ওই মনটা নিয়েই লিখেছো, মানে ঠিক আছে, সেই জন্যই চল কোথাও এবার একটা গিয়ে রিলেট পরের করতে পেরেছে কবিতায় ওরা। যাই, কারণ এই হ্যাঁ, কবিতাটা সেরে নিলে আমি আমার একজন প্রিয় কবির কবিতা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব। হ্যাঁ তুমি সেটা করবে, কিন্তু তার আগে আমার আবার একটা রিকোয়েস্ট আছে, সেটা তোমাকে মানতে আচ্ছা হবে। যে আমি এটা আচ্ছা পড়ে নিই আচ্ছা, আগে তারপর। আগে শুনি তোর কবিতার হ্যাঁ, এটা কিটা। আমি পড়ে নিই। এটা তো তোমারই লেখা বলে তুমি মানে যখন বলেই দিলাম তোমারই লেখা এটাও। এটাও আমার আরেকটা পছন্দের কবিতা তোমার সব কবিগুলো মানে কবিতাগুলোর মধ্যে। এটা হচ্ছে শব্দ যখন প্রেমিক ছিল, কবির নাম। ও শব্দ যখন প্রেমিক ছিল বৃষ্টি ভেজা জলের মতো, সে আমাকে সঙ্গে নিয়ে ভিজে আসতো একটা শ্রাবণ। শব্দ তখন প্রেমিক আমার, গোপন মনে ইচ্ছে পোষণ শব্দ নিয়ে। এখন এখন সে তো ভীষণ দূরে, প্রেমিক অতীত, ঈশ্বর সে। তাকে ছুঁতে ভিড় ঠেলেছি মনের কোণে জট পাকিয়ে। হারিয়ে যাচ্ছে সে রূপকথায়, শব্দ এখন ব্রহ্ম হলো। কে যে ছোঁবে নাগালকে পায়। তবু ভাবি শব্দ কেমন, কেমন করে একলা ঘরে তিদিম জ্বালা বুকের মাঝে ধূপ ধুনোকে সহ্য করে। ভুলে থাকে বৃষ্টি ভেজা শ্রাবণ রাতের ইতিবাসর। ভাবতে ভাবতে কখন দেখি প্রেমিক আমার শব্দ বিভোর, আমার জন্য এক এক মুঠোয় রাখছে বেঁধে চুপ কথাদের। এই কবিতাটা আমি মানে নেক্সটে শিফট করার আগে তোমার ওখানে তুমি আমাকে একটুখানি বলো, আমার না এই কবিতাটা পড়ে যেটা মনে হয়েছে, এই কবিতাটা কিন্তু মানে দুভাবে লোকেরা, দুটো বা দুরকম ভাবে লোকেরা ভাবতে পারে। হুম? যেরকম এই যে শব্দ শব্দ আমি এরকম ভাবতে পারি যে একটা কবির পার্সপেক্টিভ থেকে সে লিখতে বসেছে কখনো শব্দগুলো নিয়ে খেলা বা শব্দের সাথে যে প্রেম, আমি সেভাবেও ভাবতে পারি। বা অন্য বা ধরো আর এক ভাবে যেটা ভাব আমার যেটা মাথায় এসছে, যে একজন প্রেমিক বা প্রেমিকা তার প্রেমিক বা প্রেমিকাকে আহ, আহ, ইয়ে করে মানে মনে করে বলছে। তো তুমি সেটা বলো, তুমি কোন পার্সপেক্টিভ থেকে লিখেছিলে? কেন কি যখন আমি আজকে মানে মূলত দেখো কবিকেই পেয়ে গেছি তো এই বইটা আমি বেরিয়েছে চাইছি। 2016-তে, হুম, আর কবিতাগুলো যখন লিখেছি, এই কবিতাগুলো মানে ওই 2010, 12, 13 এরকম টাইমের লেখা। হ্যাঁ, হুম, আহ, যেটা আমার মনে হয়েছে, মানে এখন হুম, আমার মনে পড়ছে যে হুম, এটা যতদূর মনে হয় আমার তো রাইটার্স গ্লিচ চলে, এবং হুম, যারা আমায় চেনে তারা ভালো করেই জানে যে আমার রাইটার্স গ্লিচ একটু বেশিই চলে। আমি হুম, মানে প্রায় অনেক গ্যাপ দিয়ে দিয়ে লিখি, হুম, এবং রাইটার্স গ্লিচ চললে যে কোনো কবিরই বা যে কোনো হুম, সাহিত্যিকই এটা হয় যে হুম, তখন তারা লিখতে বসলে কি লিখবে বা শব্দ মানে অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দটা সেটা তারা খুঁজে পায় না। এবার রাইট, সেই জায়গা থেকে লেখা, এবং হুম, অবভিয়াসলি সব এখানে তো শব্দর সঙ্গে আমরা যাপন করছি, সংসার করছি রীতিমতো, হুম, একটা হুম, হুম। আহ, ঘর সংসার চলছে, তো তাকে মিস আমারও করছি। কিন্তু হুম, তো সেই জায়গাটা রয়েছে, এবং প্রত্যেকটা কবিতা এই নদীর কাছে ওরা গজনে প্রায় হুম, অনেকগুলো কবিতাই আছে অ্যালিগরিক্যাল ফর্মে লেখা।
যদিও আমি খুব ওটাই, এই শব্দটাই আমার মনে, হ্যাঁ আমার তাই মনে হয়েছে পড়তে পড়তে। আমি তোমাকে ওই জন্যই বললাম যে এই যে শব্দ নিয়ে যে এই লেখাটা, আমার মনে হয় শব্দের সাথে যে একটা কবির একটা যে যোগ থাকে একই সঙ্গে লেখার মানে সাথে, দেখ, সেইটা যখন পাঠক পড়ে, পাঠক যেমন ভাবে কল্পনা করতে পারে, অবভিয়াসলি সেটা তো অ্যাবসলিউটলি পাঠক যেভাবে জিনিসটাকে দেখবে কারণ আর কি, দেখছে। আমরা একদম মানে আমি এই কবিতাগুলোতে বা এই মূলত আমি আমার কবিতাতে খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে যে এটা এই হয়, একের সঙ্গে এক মিশালে দুই হয় সেটা বলি না। একের সঙ্গে এক হুম, মিশালে 11ও হতে পারে, একের সঙ্গে এক হ্যাঁ হ্যাঁ মিশালে হ্যাঁ, একও হতেই হতে পারে। পারে। সেটা একদম। কিভাবে করবে, কোন সাইনটা দেবে বা শূন্য হবে, সেটা হুম, মাঝখানের সাইনটা তাকে ঠিক করতে হবে। হ্যাঁ মানে ওই বলে দেওয়াটা নয় যে তোমার ওপর ছেড়ে দিলাম, তুমি যেরকম ভাবে এবার নেবে ভাবতে পারো। এবার জিনিসটা, কয়েকটা লেখা ভাববে। থাকে যেখানে ওপেন এন্ডিং দিই না, যেখানে প্রপারলি একটা এন্ডিং থাকে, তো সেটা হুম, অন্য বিষয়। কিন্তু মূলত আমার মনে হয় পাঠক যদি না ভাবে, বা আমার লেখাটা যদি পাঠককে না ভাবায়, তাহলে আমার লেখাটা হুম, কিসের জন্য? আমার লেখা একদম তো অ্যাবসলিউটলি। কোনো এতে কাজের আর হচ্ছে না। না, এবার চলে যাবো একদম লাস্ট হ্যাঁ এবার কবিতায় তুমি আজকে। বলো কোনটা পড়বে, মানে কার লেখা? আমি পড়ছি আমার আরেকজন প্রিয় কবি অমিতাভ হুম, দাশগুপ্তের কবিতা। আচ্ছা দাঁড়াও, আমার একটুখানি একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে, আচ্ছা, তুমি অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা পড়ে শেষ করতে চাইছো তো? হ্যাঁ, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আর এটা তোমাকে কিন্তু শুনতেই হবে। এটা আমার একটা খুব বিনীত একটা রিকোয়েস্ট। সেটা হলো এটা যে আহ, তুমি ওনার কবিতাটা শেষ করবে ডেফিনেটলি, কিন্তু তার আগে তোমার নিজের লেখা একটা, তোমার পছন্দের কোন একটা কবিতা, এটা কিন্তু আমাদের শোনাতে হবে পাঠ করে। এইটা আমার একটা বিনীত নিবেদন বলতে পারো। আচ্ছা। আমি তো পড়ি, মাঝে মধ্যেই তো কবিতা পড়ি, থাক না। না কিন্তু তুমি আজ না, একদম এখনো থাক না, শুনবো না, ওটা তোমাকে পড়তেই হবে আজকে। তোমারই লেখা, তোমার পছন্দের যে কোনো একটা কবিতা তুমি আচ্ছা, আমাদের তুই তো পড়ে শোনাও, রূপকথা, পাঠ করে শোনাও। তুই রূপকথা শুনিয়েছিস, হ্যাঁ এবার বলতো রূপকথা একটু শুনিয়েছি। অরূপ কথায় যাই। হ্যাঁ যাও, কবিতাটার নাম খুব খুব হচ্ছে ভালো। হ্যাঁ। অরূপ কথা। এটা আমার দ্বিতীয় যে বইটা, পকেট ফুল অফ জয়, ওখানে আছে। হুম 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 যেমন রূপকথা ছোট 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 কবিতার সিরিজ, অরূপ হুম কথাও ঠিক সেইভাবেই সিরিজ। 7খানা হুম। কবিতার অ্যাসেম্বল আছে এখানে। ওকে। এক, হুম রূপকথা বলতেই কেমন ভ্যাদভেদে কার্টুন চ্যানেল আর এক রাশ ছোট ছোট জামা ভেসে ওঠে, যে জামায় জমে থাকা পূর্ণ অবয়ব বড় বেশি অসংবৃত লাগে। দুই, হুম। একান্তে জিজ্ঞাসা করেছি সেই নদীটাকে, যার বুকে একদিন ছুঁড়েছি পাথর আর পাড়া পার করে গেছে ঘামারা নজর, তবুও সেখানে কোনো রূপকের কথা রূপকথা হয়ে বুকে ধরা তো দিল না। তিন, তোর বুকেতে আমি আর নাভির খাদে তুই, তোর বুকেতে আমি আর নাভির খাদে তুই, খাদে তুই। আঁচড় হ্যাঁ। কাটি এক একটা বার রূপকথাদের হুম। খোঁজে। চমৎকার। চার, হুম। ডুবতে পারি, ভাসতে পারি, যেতেই পারি দূরে, পকেট যদি বেজে ওঠে পক্ষীরাজের খুঁড়ে, ভাসিয়ে দেব সেরূপ কথায় ছেলে ভোলানো গান, রাজার সঙ্গে রাজার হবে প্রণয় অভিযান। বাহ। 5, আমরা কেমন চড়াই উতরাই, বাড়াই কমাই প্রেম, প্রশ্ন আঁকি ঠোঁটে, রূপকথাটাই চিনিয়ে দিল, মা আর বাবা বন্ধু ছিল, বর বউ নয় মোটে। চমৎকার। এভাবে কেন ভাবতে পারো না, এও যে সত্যি, রূপকথার এই দত্তি দানব দুপাশে ভর্তি। দেখ, বেসিক্যালি তাই কিন্তু। আর হ্যাঁ সাত, একদম। রূপ যার নাই থাকে তারও আছে কথা, রূপ যার নাই থাকে তারও আছে কথা, কথা। আর যা যা ডোবে ভাসে সব ব্যাকুলতা। এটা আমার অত্যন্ত পছন্দের একটা
কবিতা। খুব সুন্দর। হ্যাঁ, আর এই কবিতাটার সঙ্গে আমি নিজেকে রিলেটও করতে পারি, মানে সব কবিতার সঙ্গে নিজেরা রিলেট করতে পারি নিজেদের কবিতার। যে এই হুম কবিতাটার হুম সঙ্গে দেখ, যেখানে বলছি মার বাবা বন্ধু ছিল গর্ব নয় মোটে, অর্থাৎ হ্যাঁ, আমি লেখা কিন্তু আমার ভীষণ বাড়িতে সুন্দর। যেমন ভাবে হ্যাঁ, দেখছি, আমার বাবা মাকে বন্ধু দেখেছি। অ্যাবসলিউটলি, সেইটাই অনেক লেখায় ফুটে বাড়িতেই, উঠেছে। হ্যাঁ, বা যেখানে বলছি রাজার সঙ্গে রাজার হবে প্রণয় অভিযান। হুম হুম তারপর এই যে 6 নম্বরটাতে, যে এভাবে কেন ভাবতে হুম পারো না ও যে সত্যি রূপকথার এই দত্তি দানব দুপাশে ভর্তি। বেসিক্যালি তো হুম এত খারাপ লোক চারপাশে ঘোরে, তারা ওই হুম রূপকথার দত্তি হুম দানব। এবং একদম। এখন যখন আমরা একটু আমাদের নেক্সট জেনারেশন আসতে শুরু করেছে, হুম তো মানে নেক্সট জেনারেশন বলতে ওই জেন ওয়াই জেন এক্স এর নয়, আমাদের অফস্প্রিং যারা, আমাদের যারা সন্তান, সেই রকম হুম হুম যারা আসতে শুরু করেছে, তো হুম তাদেরকে যখন আমাদের বুঝাতে হচ্ছে, হুম তাদের তো একবারে তুই বুঝাতে পারবি না এই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো, না, কারণ তাতে ওভাবে তাদের বোঝানো শৈশব যায়ও না। এফেক্ট হবে, তাতে তাদের একদম শৈশব একদম এফেক্টেড হবে। একদম তাদেরকে একদম। বুঝিয়ে দিতে হবে কোনটা উম, খারাপ ছোঁয়া, কোনটা ভালো ছোঁয়া, কোন আমার মনে ছোঁয়াটা, হয় হ্যাঁ, একদম। স্পেশালি মানে এখন এই ক্ষেত্রে সময় তো রূপকথা অনেক গুড কাজ টাচ ব্যাড করে। টাচ ব্যাপারগুলো খুব খুব জরুরি। একদম, খুব হুম, রিলেটেবল একটা মানে তোমার এই কবিতাটা এখনকার এই সময়ের সাথে। এবং একদম শেষ কবিতা আজকের হ্যাঁ, এই তুমি এবার অধ্যায়ে শেষ কবিতা, আহ, অমিতাভ দাশগুপ্তের যেটা বললে। তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দাম। কবিতাটা এতটাই প্রিয় আমার, তোরা মাঝের হুম, মধ্যেই আমার স্ট্যাটাস আপডেটে দেখবি এই লাইনটা, রাইট। বৃষ্টি পড়ছে চলো রাস্তায় নামি, তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি। অর্গলহীন আনন্দী ঝরে জল, অবলা শ্রাবণ জানে না নিপুণ ছল। আকাশের ডালে নাড়া লেগে এত ফুল, কানের লতিতে দোলে বৃষ্টির দুল। আগুন নেভাতে তারই কাছে যেতে হবে, কি এমন সখা জ্বলন্ত রৌরবে। ভরে যাবে বুক ভিন ঋষি সৌরভে, আগুন নেভাতে তারই কাছে যেতে হবে। ভিজে কাক হয়ে চলো যাই ময়দানে, ভিজে কাক হয়ে চলো যাই ময়দানে, মুঠা ঘাসেদের স্মরণীয় আহ্বানে। বৃষ্টি পড়ছে চলো রাস্তায় নামি, তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি। মানে সত্যি বলতে কি, বৃষ্টির তো দাম সেভাবে নির্ধারণ করা যায় না, কিন্তু আমাদের কিন্তু কাছে ভীষণ বৃষ্টিটা চমৎকার। অমূল্য একটা সম্পদ। যখনই বৃষ্টি হ্যাঁ, পড়ে, একদম বৃষ্টিতে ভিজতে না পারি, তখন মনে হয় কি যেন একটা হলো না। একদম কিন্তু একদম ভিজতে পারি না হয়তো সব সময়, হয়ে ওঠেও না অনেক সময় আমরা। সেক্ষেত্রে ওই আমারও মনে হয় সত্যি কি আমার শার্টটা বৃষ্টির থেকে দামি, নাকি সত্যি আমি বৃষ্টির থেকে অ্যাবসলিউটলি। দামি। বা হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছিলাম যে নাকি আমি বৃষ্টির চেয়ে দামি। মানে কি হবে একটুখানি ভিজলে কখনো কখনো, মানে। তবে এখনকার দিনে আহ, শরীর পারমিট করে না অনেককেই, সেটা একটা বিষয়। আর দ্বিতীয়ত ইচ্ছাটাও চলে গেছে। হ্যাঁ, ইচ্ছেটা একটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, শরীর তো। দেখবি আমাদের আমাদের ছোটবেলাতে আমরা যে যে জিনিসগুলো দেখে বড় হয়েছি, যেভাবে বড় হয়েছি, হুম, এখনকার দিনে তোরা তো আমাদের থেকে অনেকটাই ছোট, তোদের দেখার সঙ্গেও এখনকার দিনের দেখার অনেক তফাৎ। মানে একটা টাইম ছিল যখন ধর কিছুই না, গল্পের মধ্যেই বলি, এখন তো হুম। আমরা সব শপিং মলে ছুটি, যাই হোক, এবং হ্যাঁ, শপিং একদম মলে না, একদম। এখন অনলাইনে কিনি আমরা মেনলি। এখন হ্যাঁ, কেন হ্যাঁ, অনলাইন হ্যাঁ, তো একটা বিশাল বড় তো প্ল্যাটফর্ম হয়ে গেছে। কিন্তু যখন ধর এই জামা কাপড় কেনাকাটার ব্যাপারে তো থাকতো এই পুজোর সময়, কারণ হুম এই রকম সময় থেকে ধীরে ধীরে আর কি ওই রেস্টটা আসতো, যে পুজো আসছে, এই বর্ষাকাল চলে যাবে, তারপরেই পুজো। সাধারণত গত বছর এই সময় আমরা পাড়ায় মিটিং করেছি পুজোয় কি হবে না হবে হ্যাঁ, করে। সেটাই। আর আর পুজোটা তো আমাদের কাছে বাঙালিদের কাছে একটা বিশাল ব্যাপার আর কি। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য, তো সেইখানে মানে দাঁড়িয়ে মা আসবে বলে।
মানে পুরনো যে দোকানগুলো থাকতো, মানে আমরা হুম। ওখানে ঢুকছি যখন ওদের মুখে একদম বলে না 1000 ওয়াটের আলো জ্বলে উঠছে সেরকম, মানে অ্যাবসলিউটলি ওটা এটা কিন্তু ওদের ব্যবসা হবে বলে শুধু যে তা নয়, কারণ ওরা জানি না যে এরা না কিনতেই এসছে, এরা কিনবে। হ্যাঁ তার থেকেও বড় কথা, একটা ওই আত্মীয়তার মতো হয়ে যেত। হ্যাঁ ওই আনন্দটা মানে সেই কোথাও একটা আনন্দ ভাগ করে নেওয়ার টেন্ডেন্সি এখন কমে যাচ্ছে মানুষের। না তো এখন আমরা সেই খুব জিনিসটা রয়েছে। আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি না, মানে আজকাল আমরা খুব সেলফ সেন্টার্ড হয়ে গেছি আমরা। সেইটাও একটা কিন্তু সেটাই। আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজন, মানে সে ব্যস্ততার এবং কারণেই হোক বা লাইফস্টাইল যে জন্যই ওই হোক, কিন্তু সেলফ সেন্টার তো হয়ে গেছি আমরা। হ্যাঁ, সেলফ সেন্টার্ড হয়েছে, এবং শুধু সেলফ সেন্টার্ড যে হয়েছে তাই না, আরেকটা জিনিসও হয়েছে আমাদের। আমাদের ধর যখনই আমরা কোনো কিছু একটা জিনিস নিয়ে বসি, কিছু হুম নিজেদের জন্যই ধর কোনো একটা কিছু করতে বসলাম, তখনও হুম আমাদের মাথার মধ্যে এটাই কাজ করে যে যতক্ষণ না ওটা আমার নিজের ব্যাপার, চলো খুব সুন্দরভাবে করি। ওটা যখনই কোনো আর অ্যাবসলিউটলি। কারোর ব্যাপার হবে, থাক থাক, ও এটুকুনি হলেই হবে। তাই জন্যই তো এই তুমি দেখবে, আমি একটা ছোট্ট কথা বলে নিই এটা বললে বলে, তাই জন্যই দেখবে যদি ধরো কেউ একটা তোমাকে হয় না নিজে থেকে যদি বলে যে সে তোমাকে হেল্প করতে চাইছে বা হেল্প করবে তোমাকে, তুমি দেখবে প্রথম যেটা, আমি জানি না এটা কজন রিলেট করতে পারে, প্রথম ঝপ করে যে তোমার মাথায় আসবে একটা জিনিসই, যে হঠাৎ এরকম এগিয়ে পড়ে কেন বলছে, নিশ্চয়ই কোনো কোনো ফেক ব্যাপার আছে বা কিছু ব্যাপার বা নিজের কোনো কন্ডিশন আছে যেটা আমি ধরতে পারছি না। এই যে জিনিসটা, এই কথাটা কেন মাথায় আসে, কারণ এত পরিমাণে এই যে ফ্রড বাজি বলো বা এই যে মানে নিজের স্বার্থ ছাড়া আমি কাজ করি না, এই জিনিসগুলো এত পরিমাণে এত দিন ধরে দেখে এসেছে, বেশ কিছু বছর ধরে বা বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বছর ধরে রাদার আসছে, লোকেরা কিন্তু আমরা এখন জব করে ওকে বিশ্বাস করতে পারি না। ইভেন ইফ যদি কোনো একটা মানুষের ইন্টেনশন থাকেও হেল্প করার, সেটাও কিন্তু আমরা সহজে খুব যে পজিটিভলি সেটাকে খুব গ্রেসফুলি নিই না প্রথমে। না, নেই না তো, এটা কিন্তু আমরা একটা হয়, তখনই ভাবি যে এটা কিন্তু এর কি ধান্দা হ্যাঁ আছে, পরিষ্কার ভাবি ধান্দাটা নিশ্চয়ই, কি। আমি সেটাই বলছি যে এটা নিশ্চয়ই কোনো ধান্দা আছে, আমরা কিন্তু এইসব ভাবি। তো এটাও কিন্তু একটা তারই এফেক্ট। তো যাই হোক, তবুও দেখ, আমাদের আমরা শেষ পজিটিভ করব, থাকতে হবে। কিন্তু শেষ হ্যাঁ করব কিন্তু যেটা মনে হচ্ছে যে আরেকটা কবিতা হলে ভালো হয়। এবং একদম একদম, সেটা বলে হ্যাঁ। সেটাও আমার খুব ইচ্ছেই করছে অমিতাভ দাশগুপ্তরই একটা কবিতা দিয়ে শেষ করি। করো, খুব খুব ভালো, খুব ভালো, শোনাও। আহ, যে কবিতাটা শোনাবো, মূলত খুঁজছি আমি ওই কবিতাটা। এই আমরা যেহেতু পুরোনো দিনের কথাগুলোতে ফিরে গেলাম, হুম। তাই জন্যই ওই কবিতাটা আমার মনে হলো একবার অন্তত একটু শোনানো যেতেই পারে। মন্দ হয় না কিন্তু। যদিও বৃষ্টি রিলেটেড নয়, কিন্তু আহ সবসময় যে আকাশের বৃষ্টি আমাদের ভেজায় তা তো নয়, চোখের বৃষ্টিও তো না অনেক সময় ভিজিয়ে দেয়। একদম। আজ মাংস, কবিতাটার নামই হচ্ছে আজ মাংস। হুম। আমি জানি না আহ কারা কারা রিলেট করতে পারবে কবিতাটার সঙ্গে, কিন্তু আহ, এখনো মানে অনেক বাড়িতে এই মানে এটা বলবার চল আছে যে রোববার মানে হুম হচ্ছে মাংস খাওয়ার দিন। একদম, মানে স্পেশালি আমাদের বাঙালি ঘরে তো এটা এখনো আছে, আমাদের অভ্যাস। আমি একা থাকি বেশ কয়েক হ্যাঁ, বছর পড়াশোনার জন্য, আমি কিন্তু এখনো রোববার হলেই মাংসটা আনবো। আমি জানি না কেন, মানে অন্য দিন আমি খেতে পারি কিন্তু না। যদিও যদিও ধর মানে যেটা আমার ক্ষেত্রে হয়, আমার হয়তো রোজই মাংস থাকে। আহ, মানে যখন ইচ্ছে হলো আমার করে রোজ থাকি। খাওয়া হয় না, ধরো উইকে দুবার বা তিনবার তো হয়, কিন্তু রোববারটা হ্যাঁ, একদিন মাংস চাই, নইলে মনে হয় যেন সানডেটা কিরকম একটা খাওয়া হলো না। তো কিন্তু রোববার দিনটা মাংসের দিন, এটা মানে মধ্যবিত্ত একটা কনসেপ্টের মধ্যে ঢুকে গেছে, বাঙালি মধ্যবিত্ত একদম, কনসেপ্ট। শুধু তো কনসেপ্ট না, একটা সেটা নিয়েই সেন্টিমেন্ট আমাদের। কবিতাটা। হ্যাঁ সারা শরীরের মধ্যে একমাত্র জেগে আছে নাক। কথাটা শোন, সারা শরীরের মধ্যে একমাত্র জেগে আছে নাক। না, হ্যাঁ মাংস। ডেকচিতে ডেকচিতে জাস্টিফাই করছে। টকবক ফুটছে লোভ আর লালা। একটু চাখো তো দেখি, বলার আগেই তিনটে জিভের মতো বেরিয়ে এসেছে তিনটে ডিশ। উফ। আজ 350 মাংস, মাসের প্রথম রবিবার। বিলুর বরাদ্দ 4 টুকরো, ওর পরশু ফাইনাল। নীলু 3, মেটুলির পিস
মামনের। আলু আর এক টুকরো চর্বির সুবাদে বাপের দু চোখ জুড়ে মহাপ্রসাদের পুণ্য, রক্তমাখা রাং ও গর্দান। 350 মাংস ভোজবাজি হয়ে উবে গেলে আলুহীন মাংসহীন এক বাটি ঝোল খেয়ে উঠে যান গণেশ জননী। রসুন পেঁয়াজে তাজা মশলার মম গন্ধে 2-3 আউন্স স্বাস্থ্য বেড়ে গেছে গেরস্ত বাড়ির। কার্নিশে নরম রোদে বলবান কাক, 1.5খানা নোনা ধরা ঘর, আজ পুরোপুরি শান্তিনিকেতন। ভীষণ আর সুন্দর একটা কবিতা। মানে এই কবিতাটা ভীষণভাবে রিলেটেবল একটা কবিতা। তবে আর এখন আমরা আড্ডা মারছি না, আজকের মতো না, আড্ডা আমরা আজকে এখানেই শেষ সময় করছি। একদম শেষের দিকে। হ্যাঁ, আবার কখনো অন্য কোনো দিন অন্য কোনো সময় দেখা হচ্ছে। আর সব বন্ধুদের বলছি যারা স্পেকট্রামের এই পেজটা দেখছেন, লাইভ দেখতে পাচ্ছেন আমাদেরকে, অতি অবশ্যই বং স্পেকট্রামের পেজটাতে আপনারা একটা লাইক করে দেবেন। বং স্পেকট্রাম কেন মূলত খুলেছি সেটাও দু কথায় যাওয়ার আগে বলে দিয়ে যাই। একদম একদম বলে দাও। হুম হুম প্রথম কথা হচ্ছে এই লকডাউনের বাজারে প্রায় অনেক মানুষেরই কর্মসংস্থান শূন্য হয়ে যাচ্ছে, এবং আমরা যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িয়ে, কেউ ছবি আঁকছি, কেউ লিখছি, কেউ বই হুম। ছাপাচ্ছি, কেউ বাটিক প্রিন্ট করছি, নানান রকমের কাজকর্ম করছি, তো তাদের তো কেনা মানে এই বিক্রির জায়গা বলুন বা তাদের যে আহ, জিনিসগুলোকে প্রোডাক্ট গুলোকে দেখাবার জায়গা, সেটা প্রায় অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে। তো একদম। আপনারা দেখতে পাবেন বং স্পেকট্রামের পেজে অভিজয় প্রকাশনীর বই রয়েছে, অন্যান্য প্রকাশনীদের সঙ্গে আমরা যোগাযোগ করব যাতে তারাও বই রাখে, পত্রিকা রাখে। আহ, বেশ একজন কি দুজন ডিজাইনারের আপাতত মেন্স গার্মেন্ট রয়েছে, পাজামা আর কুর্তা রয়েছে, বেশ কিছু হ্যান্ডক্রাফটস এর জিনিস, এবং হুম আপনারা সেই জিনিসগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়, মনে হয় আপনারা সংগ্রহে রাখবেন, আপনারা বং স্পেকট্রামের যে ইনবক্স মেসেঞ্জারের পেজটা আছে, মেসেঞ্জারের যে অপশনটা আছে সেখানে মেসেজ করে দিন। আইটেম ডিটেলস দিয়ে, আপনাদের ফোন নাম্বার দিয়ে আমরা আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নিচ্ছি। হুম মোড অফ পেমেন্ট হচ্ছে গুগল পে। এই মুহূর্তে আমরা গুগল পে তে পেমেন্ট নিচ্ছি, এবং মাথায় রাখবেন একটা ডিসকাউন্ট তো রয়েইছে, কিন্তু আপনাদের শিপিং চার্জ লাগছে এই মুহূর্তে, তাই অর্ডারটা বেশি হলে ওকে। শিপিং চার্জ কম লাগবে। হ্যাঁ ফলে হ্যাঁ হ্যাঁ, বা এটা তো খুবই একটা ভালো একটা ইয়ে, মানে যদি কারোর কোনো বই বা এরকম কিছু পছন্দ হয় বা কিছু, বই, পাঞ্জাবি, ক্রাফট, এবং পাজামা, আমরা হ্যাঁ পাঞ্জাবি বা আরো জিনিস পাজামা। রাখার এখানে, যেটা অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেস বলে ই প্রচলিত। কমার্স, ই কমার্স। আমাদের হুম হুম তো হুম। এই মুহূর্তেই একটা ওয়েবসাইট লঞ্চ করবার মতো ক্ষমতা নেই, আমরা এই পেজটার না, থ্রু দিয়ে সেটাকে প্রমোট একদম। করছি। তার মানে আমি ধরো যদি কিছু জিনিস কিনতে চাই, ডিরেক্ট ওখানে তোমাদের পেজে মেসেজ করে দিলে উইথ প্রোডাক্ট ডিটেলস আর আমার ফোন নাম্বার, তোমরা সরাসরি তাকে যোগাযোগ করে নিচ্ছ, তারপর নিশ্চয়ই, বাকি প্রসেস একদম গুলো এক এক একদম করে এগিয়ে যাচ্ছে। না, এটা তো খুবই ভীষণ একটা ভালো ব্যাপার, মানে স্পেশালি এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন আমরা ঘর থেকেও বেরোতে পারছি না, সেটাই। কোথাও যেতে তো পারছি না। আপনারা ভিজিট করুন পেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যা যা হ্যাঁ, প্রিকশন আছে সেগুলো নিন, নিজেদেরকে একদম। করোনা মুক্ত রাখুন, সবাই ভালো থাকুন। নমস্কার। নিজে ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন, এই বলে আজকে আমরা তাহলে আমাদের এই আড্ডাটা শেষ করছি। নমস্কার, একদম। শুভরাত্রি। শুভরাত্রি।